একটা স্ট্রেট রাস্তা, আমার সেখান থেকে উঠে আমি ঘোলায় উঠবো, আমি ওখান থেকে কোনোভাবে বেরোতে পারছি না। তখন মনে হচ্ছে কি যে রাস্তায় একটা যদি ভূতও দেখতে পেতাম তাকে জিজ্ঞেস করতাম যে দাদা রাস্তাটা কোথায়, কিন্তু যেতে পারছি না বাড়ি। ডাকতে গিয়েও ভাবলাম কি না থাক, ডাকবো না, তো কিছু হয়তো হয়েছে, ভুলভাল চলে যাচ্ছি, ঠিক চলে যাবো বাড়িতে। বলছি আর একটা কথা এখানে হ্যাঁ। জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে তুমি সজ্ঞানে ছিলে তো? হ্যাঁ হ্যাঁ, একদম সজ্ঞানে, একদম সচেতন অবস্থায় আমি গাড়ি চালিয়েছি। উনি প্রথমেই, আমি লোকটার বিবরণ দিচ্ছি তোমাকে, রোগা ছিমছাম, এক মাথা টাক, সাইকেল নিয়ে রাস্তা দিয়ে আসছেন এবং গলার টোনও পাতলা। আমি বললাম রাস্তা হারিয়ে ফেলেছেন? আমি এখানে বসে তোমাকে বলতে পারছি যে হ্যাঁ দাদা আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু ওই সিচুয়েশনটা ছিল আলাদা টোটালি। দ্বিতীয় প্রশ্ন উনি যেটা করলেন, আমার গায়ে এখন কাটা দিচ্ছে বলতে গিয়ে, দ্বিতীয় প্রশ্নটা করলেন যে খাবার নিয়ে যাচ্ছেন? আমি ওনার পিছন পিছন গেলাম। ঘামছো কেন কথা বলতে গিয়ে? মানে আমি কি বলবো, মানে আমার ওই সিচুয়েশনটা আমি চোখের সামনে ভিজুয়ালাইজ করছি। তো ছাদে যেই জায়গায় পরের দিন শ্রাদ্ধ শান্তি হবে, সেই জায়গায় আমি তো গোটা ছাদে ঘুরছি। এবার দেখছি একটা কোনায় উনি দাঁড়িয়ে আছে। মানে এটা রাত্রিবেলা? এটা রাত্রিবেলা, তখন 12:30 পৌনে একটা রাত্রির, সবাই পাড়ায় ঘুমাচ্ছে। বলার অপেক্ষা থাকে না, আমি যেটা দেখেছি এবং দেখে যেটা রেকগনাইজ করেছি সেটা কে হতে পারে, কারণ আমি তো মানুষটাকে চিনি এত বছর, আমি ছোটবেলা থেকে চিনি। আমি তো নিচেই আসিনি, সম্পূর্ণ সচেতন সজ্ঞানে আমি ছাদে, কি করে আমি নিচে আসি? আমাকে তখন বলল যে তুই নামিসনি। আমি না, আমি নামিনি। তাহলে দরজাটা কি খুললো? নমস্কার, গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথিদের সাথে ফিরে আসে আপনাদের কাছে। আজকেও আমরা এমন একজনকে পেয়েছি যার গলা হয়তো আপনি শুনেছেন, সামনে থেকে কিন্তু কখনো দেখেননি। আজকে আমাদের সাথে আছে দেবজিৎ। দেবজিৎ, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। কেমন লাগছে বলো এসে? আমার প্রথমবার, আমি ক্যামেরা খুব একটা ফেস করিনি, আমাকে যা চেনে লোকে গলা দিয়ে চেনে, সুতরাং একটু নার্ভাসনেস তো আছেই। দেবজিতের সাথে আমি অনেক দিন ধরেই পরিচিত, আমার একটা চ্যানেলের কারণে। দেবজিৎ সেখানে অনেক কাজ করেছে একটা টাইমে। একদম একদম। দেবজিতের সাথে তখন আমার একটা জিনিস নিয়ে ভীষণ ডিসকাস হয়েছিল, একটা বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম। সেই গল্পটা আমার মনে হলো আপনাদের জানানো উচিত। আচ্ছা, তুমি আমাকে বলছিলে যে ওই বিয়ে বাড়ির একটা কিছু একটা হয়েছে তোমার সাথে। ব্যাপারটা হয়েছিল যে আমার এক আত্মীয়ের বিয়ে, তো আমি সেখানে গেছি। জায়গা হচ্ছে কল্যাণী হাই রোডের ওখানে। আচ্ছা। আমাদের যে সোদপুর থেকে স্ট্রেট গেলে কল্যাণী হাই রোড, সেখানে। তো যথারীতি গেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া হয়েছে, সমস্ত কিছু। এবারেই মানে সিবলিংসরা একসাথে হলে যা হয়, গল্প গুজব করতে করতে কখন সময় চলে গেছে নিজেরাও বুঝতে পারি। এবার আমাকে ফিরতে হবে, পরের দিন আমার কাজ আছে। তখন বাজে রাত্রির 12:15, 12:20 এরকম। আমি বেরিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি, সেই সময় আমার যিনি মাসি, তো উনি আমাকে বললেন যে বাবা যাচ্ছিস যখন মায়ের খাবারটা নিয়ে যা। হ্যাঁ, এবার মা তখন ছিল না, আমার দিদার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন মা হসপিটাল বাড়ি দৌড়াদৌড়ি করছে। কাকিমা ওই বিয়ে বাড়িটাতে যায়নি, মানে আমার মাও যায়নি, বাবাও যায়নি। তো বাবা তখন ছিল না, এখানে আউট অফ স্টেট ছিল। তো আমি সুন্দর মতন খাবার টাবার ক্যাটারের ছেলেকে বললাম, ও প্যাক ট্যাক করে সমস্ত কিছু দিয়ে দিল। তো মাসি একটু ব্যস্ত ছিল, ও আমাকে বলে দিল, আমি তুই করেই ডাকি ওকে, ও আমাকে বলে দিল যে খাবারটা যখন নিয়ে যাবি, খাবার র্যাপ করার আগে ওর উপরে খানিকটা নুন আর একটা লঙ্কা নিয়ে যাবি। আমি ঠিক আছে চলো, ওকে ফাইন। এবার যখন খাবার প্যাক হয়েছে, ভাই ব্রাদাররা আসছে, কথা বলতে বলতে এগেছি ভুলে, দিইনি। খাবার নর্মালি কন্টেনারে নিয়ে প্লাস্টিকে র্যাপ করে আমি বাইকে উঠেছি, বাইকে উঠে ফিরবো বাড়ি। এবার ওখান থেকে বেরিয়ে এবার আমি ভাবছি যে সকালে তো আমার কাজে বেরোতে হবে। আমি ভাবলাম যদি আমি মানে মেন রোড ধরে যাই আমার অনেকটা সময় লাগবে,
কারণ ওখান থেকে আমি সোদপুর ঘোলা থেকে ক্রস করে এই সোদপুর টোদপুর হয়ে তারপর যাবো বাড়ি। আমাদের কল্যাণী হাই রোডের ওখানে ওখান থেকে একটা শর্টকাট আছে যেটা 5 মিনিটের মধ্যে তোমাকে ঘোলায় উঠিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, তো আমি বললাম চলো সেই রাস্তা দিয়ে যাওয়া যাক। তখন মাথায় ক্লিক করলো যে ওখানে একটা কবরস্থান আছে। আচ্ছা, মানে ওই শর্টকাট, হ্যাঁ, ওই শর্টকাট রাস্তায় একটা কবরস্থান আছে, আমার কি যাওয়া উচিত হবে? দূর, কি হয়েছে, তখন তো খেয়ে দিয়ে উঠেছি, গায়ে বেশ শক্তি, রক্ত গরম, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চলো। তো গাড়ি নিয়ে আমি কিছু দূর ঘুরে ওই রাস্তায় উঠেছি। ওই রাস্তা আমার চেনা রাস্তা, আমি ডেলি যাতায়াত করি প্রায় ওখান থেকে। আর চেনা না হলেও একদম স্ট্রেট রাস্তাটা ওখান থেকে গিয়ে ওঠে ঘোলায়, কোনো ডান দিক বাদিক একা বেকা কিচ্ছু নেই, মানে যে অন্ধ সেও চলে যেতে পারবে। তো আমি খাবার নিয়ে বেরিয়েছি, ন্যাচারালি ওই রাস্তায় উঠেছি, যাচ্ছি স্ট্রেট। যেতে যেতে কবরস্থানের যে সামনেটা, যে গেট ফলকটা থাকে, যতবার আমি যাচ্ছি ততবার ওই ফলকটার সামনে আমি ফিরে আসছি। মানে একটা স্ট্রেট রাস্তা, আমার সেখান থেকে উঠে আমি ঘোলায় উঠবো, আমি ওখান থেকে কোনোভাবে বেরোতে পারছি না। আমি ভাবছি এই তো রাস্তা শেষ, এই তো আমি এই জায়গাটা পেরিয়ে গেলাম, এই তো এক্ষুনি উঠবো ঘোলায় মেন রোডে। বেরোতে কিছুতেই পারছি না, যত স্ট্রেট চালাচ্ছি ঘুরে, আমি কিন্তু স্ট্রেট চালাচ্ছি, কোনো গলি গালা কিচ্ছু নেই, যত স্ট্রেট চালাচ্ছি আবার ঘুরে যেন ওই জায়গাতেই চলে আসছি। মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ে সেই জায়গায়, এক্স্যাক্টলি সেই ঘুরে ফিরে শঙ্কর আর আলভারেজ একই জায়গায়। আমি তো বুঝতে পারছি না যে এটা তো আমার চেনা রাস্তা, আমি কেন ভুলটা করব? আর চেনা না হলেও স্ট্রেট রাস্তা তো যে কেউ যেতে পারে। এরকম প্রায় আধা ঘন্টা 45 মিনিট ধরে আমি ঘুরেছি, শুধু একই জায়গায়। যতবার ঘুরছি ততবার ওই একই জায়গায় এসে দাঁড়াচ্ছি, এবং তখন অত রাত্রির কেউ নেই রাস্তায়, ওই কয়েকটা কুকুর রাস্তায়, আর যারা পথে ঘাটে থাকে মাঝে মধ্যে তাদেরকে দেখতে পাচ্ছি আর কি। তো কিছুতেই বেরিয়ে আসতে পারছি না, চেষ্টা করছি অনেক, আবার ভাবছি যে কি করছি, ভুল রাস্তায় যাচ্ছি, কেন যাচ্ছি, এই তো রাস্তা, সোজা গেলে উঠবো। কোনোভাবে মনস্থির করে কিচ্ছু করতে পারছি না। এবার আমার তখন ভয় লেগে গেছে। খুব স্বাভাবিক, মানে আমি তো ফাঁকা হয়ে গেছে আমার মাথা, যে কেন হচ্ছে এরকম তো হওয়ার কথা নয়, চেনা রাস্তার মধ্যে এরকম ভুল কেন হবে। আমি না এক জায়গায় দাঁড়ালাম, ওখানে মানে তোমাকে যদি আমি বলি এই পাশটা যদি কবরস্থান হয়, ঠিক হয়তো 20-25 হাত দূরে ওই ফুটে আবার পরপর বাড়ি, বসত বাড়ি। আমি একটা বাড়ির সামনে না দাঁড়ালাম, দাঁড়িয়ে ভাবলাম যে কি করছি, ভুল করছি। এমন সময় মা ফোন করেছে, কি এত রাত্রির হয়ে গেছে, তোদের আনন্দ আর শেষ হয় না, বাড়িতে একজন অসুস্থ, আমি বললাম যে দিদার হয়েছিল ওরকম, তোদের আনন্দ শেষ হয় না, কেন ফিরছিস না? এবার আমি কি করে বোঝাবো? আমি তো মানে যেটুকু সময় আমি ওখানে ঘুরেছি আমার 5 বার বাড়ি যাতায়াত হয়ে যায় ওই রাস্তা দিয়ে, ওই সময়ের মধ্যে কিছুতেই ফিরতে পারছি না। এবার আমি মাকে ফোন করে বললাম কি আমি আসছি, দাঁড়াও, এই তো বেরিয়ে পড়েছি, এক্ষুনি চলে আসবো। কিন্তু করবোটা কি? আবার একবার ফোনটা রেখে চেষ্টা করলাম, আবার ঘুরে ফিরে ওই একই জায়গায়। এবার তখন মনে হচ্ছে কি মানে এমন ফাঁকা হয়ে গেছে মাথা, তখন মনে হচ্ছে কি যে রাস্তা একটা যদি ভূতও দেখতে পেতাম তাকে জিজ্ঞেস করতাম যে দাদা রাস্তাটা কোথায়। আমি তো যেতে পারছি না বাড়ি, কাউকে যে আমি জিজ্ঞেস করবো সেই জিজ্ঞেস করার লোকটুকু নেই রাস্তায়। আমি ধরো এই সাইডে দাঁড়িয়ে রয়েছি, দূর থেকে দেখছি একজন সাইকেল নিয়ে আসছে। আচ্ছা, তো আমি ভালো ওনাকে একবার ডেকে জিজ্ঞেস করি যে দাদা আমি এরকম হচ্ছে। এবার কিরকম বোকা বোকা লাগে না কথাটা, যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি একই জায়গায় ঘুরে চলে আসি, কাকে বলবো আমি? এটা তো বলার মতন কথা নয়। ডাকতে গিয়েও ভাবলাম কি না থাক, ডাকবো না, কিছু হয়তো হয়েছে, ভুলভাল চলে যাচ্ছি, ঠিক চলে যাবো বাড়িতে। বলছি আর একটা কথা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে তুমি সজ্ঞানে ছিলে তো? হ্যাঁ, একদম সজ্ঞানে, একদম সচেতন অবস্থায় আমি গাড়ি চালিয়েছি। এবার আমি ভাবলাম যে থাক, ওনাকে ডাকবো না, বেকার কি বাজে মন্তব্য করে চলে যাবে, তখন আমার মাথা হয়ে যাবে গরম, তখন সিচুয়েশনটা অন্য জায়গায় চলে যাবে। তো হঠাৎ উনি দেখলাম উনি সাইকেল নিয়ে এসে ঠিক আমার পাশেই দাঁড়ালো। আমাকে আমি বুঝতেও পারিনি যে উনি আমাকে এই প্রশ্নটা করবেন।
উনি প্রথমেই, আমি লোকটার বিবরণ দিচ্ছি তোমাকে, রোগা ছিমছাম, এক মাথা টাক, সাইকেল নিয়ে রাস্তা দিয়ে আসছেন এবং গলার টোনও পাতলা। আমাকে বলল, রাস্তা হারিয়ে ফেলেছেন? ফার্স্ট প্রশ্ন। এবার আমি এখানে বসে তোমাকে বলতে পারছি যে হ্যাঁ দাদা আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু ওই সিচুয়েশনটা ছিল আলাদা টোটালি। ঠিক আছে, এবার আমি ওনাকে কি বলবো, যে প্রথমত ভাবছি বলবো কি যে রাস্তা হারিয়ে ফেলেছি, এটা শুনলে বোকা বোকা শোনাবে। দ্বিতীয় প্রশ্ন যেটা মাথায় হলো, উনি জানলো কি করে? আমি তো দাঁড়িয়ে থাকতেই পারি গাড়ি নিয়ে। তখন বলছে, মানে আমাকে ফার্স্ট জিজ্ঞেস করেছে যে রাস্তা হারিয়ে ফেলেছেন? হ্যাঁ যাচ্ছিলাম, বুঝতে পারছি না, হয়তো অন্য কোনো গলিতে ঢুকে গেছি। বলছে কেন? এই তো সোজা গেলে আপনি ঘোলায় উঠবেন। হ্যাঁ আমি জানি, আমার বাড়ি ঘোলায়, আমার ফ্ল্যাট আছে ঘোলায়, আমি ঘোলাতেই থাকি। তখন হাসলেন, হ্যাঁ হারিয়ে ফেলেছেন রাস্তা। মানে এই শখটা কাটার আগেই উনি দ্বিতীয় প্রশ্নটা করে বসলেন। দ্বিতীয় প্রশ্ন উনি যেটা করলেন, আমার গায়ে এখন কাটা দিচ্ছে বলতে গিয়ে, দ্বিতীয় প্রশ্নটা করলেন যে খাবার নিয়ে যাচ্ছেন? খাবার নিয়ে যাচ্ছেন, এই ঠিক এই কথাটাই। এবার হয়তোবা উনি দেখেছেন যে গাড়ির হ্যান্ডেলে খাবার ঝোলানো। খাবার নিয়ে যাচ্ছেন? বললাম হ্যাঁ আমি বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম। আচ্ছা ওপরে নুন আর লঙ্কাটা নিয়েছিলেন? তখন আমার মাথায় ক্লিক করলো যে আমাকে তো বলেছিল যে নুন আর লঙ্কাটা নিয়ে যাস ওপরে। বললাম না কাকু, আমি বুঝতে পারি, আমি সেটা তো নিনি, কি দরকার। তখন উনি একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি বুঝলাম না ওনার রিয়াকশনটা কি, উনি হাসছেন না কাঁদছেন। তখনও কিন্তু রাস্তায় কেউ নেই, কুকুর ছাড়া, কুকুর আর পাগল ছাড়া রাস্তায় কেউ নেই। বলছে এক কাজ করুন, খাবারটা তো নিয়েই যখন ফেলেছেন তখন বাড়ি তো যাবেন, এক কাজ করুন আমিও ওইদিকেই যাব, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কিন্তু উনি ওদিকে যাচ্ছিলেন না। প্রথম কথা, আমি এখানে দাঁড়িয়ে থাকলে আমি যাব ঘোলার দিকে স্ট্রেট, ওনাকে আমি যখন সামনে থেকে দেখেছি উনি কিন্তু ওদিক থেকে ব্যাক আসছিলেন। সুতরাং অত রাতে ওই দিক থেকে ব্যাক এসে আবার ওই দিকের যাওয়ার কারো প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। আমি আর বেশি কথা বাড়ালাম না ওনার সাথে। না না কাকু আমি চিনি রাস্তা, হ্যাঁ আপনি কি করছেন? আচ্ছা আরে চলো না, তোমরা বহুত লজ্জা পাও এই সময়ের ছেলেপুলেরা, চলো। আমার তো বাইক কাকু, আপনি সাইকেল। বলছে যে ঠিক আছে তো একটু আস্তে চালাবে, কি হয়েছে তাতে? ঠিক আছে চলুন। এবার আমি কিছু বলতেও পারছি না, আমি তো অ্যাকচুয়ালি রাস্তা হারিয়ে ফেলেছি। আমি ওনার পিছন পিছন গেলাম। ঘামছো কেন কথা বলতে গিয়ে? মানে আমি কি বলবো, মানে আমার ওই সিচুয়েশনটা আমি চোখের সামনে ভিজুয়ালাইজ করছি। তো মানে এখানে বসে লাইট ক্যামেরার সামনে বসে আমি বেশ সুন্দরভাবে কথাগুলো তোমাকে এলাবোরেট করছি, কিন্তু যে সময়টার কথা আমি বলছি ওটা তো আমি ছাড়া কেউ জানে না। ঠিক। এবার ব্যাপারটা হচ্ছে যে উনি সাইকেল চালাতে শুরু করলেন। উইদিন 5 to 10 মিনিটস আমরা পৌঁছে গেলাম ঘোলায়। ঠিক আছে, এবার আমি ওখান থেকে যাবো বাঁ দিকে, এইচবির দিকে, এইচবি অমরাবতীর দিকে। আমি বললাম ধন্যবাদ কাকু। বলছে ধন্যবাদ কি, তুমি তো নিজেই রাস্তা চেনো, অন্ধকারের মধ্যে ভয় টয় পেয়েছিলে হয়তো। এখন আমি মুখ ফুটে বলতে পারছি না যে হ্যাঁ এখনো আমার ভয় লাগছে, খুব ভয় লাগছে। তখন তো আবার যদি হেসে ফেসে খিল্লি করে দেয় সে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। বললাম ঠিক আছে কাকু অসুবিধা নেই। বলছে আমি তো এদিকে চলে যাব, আমি ওদিকে কাজ আছে। এবার তুমি ভাবো, তুমি সিকোয়েন্সটা ভাবো, উনি আসছিলেন ঘোড়ার দিক থেকে, উনি এসে আমাকে বললেন যে আমি ওদিকেই যাব, 2 নম্বর। 3 নম্বর কি, 3 নম্বর আবার উনি আমাকে বলছেন যে আমার তো এইদিকে কাজ, এইদিকে যাব। উনি 3 বার 3 রকম কথা আমাকে বললেন। আমি বাড়ি গিয়ে মাকে ঘটনাটা বললাম টোটালটাই। মা তো মানে প্রথমেই তো বাড়িতে ঢুকতে একটা শখ, এত রাত্রির কেন হয়েছে, ধুমধাম কথাবার্তা, তাও সহ্য করলাম। সহ্য করে টুরে শান্ত হয়ে বসে
পরের দিন সকালে মাকে বললাম যে মা আসলে আমি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, তুমি দরকার হলে ওকে ফোন করে জিজ্ঞেস করো, মানে আমার মাসিকে কথা বললাম, ওকে ফোন করে জিজ্ঞেস করো আমি কখন বেরিয়ে গেছি, ওরা তো জানে কখন বেরিয়েছি। আমার এই হয়েছে রাস্তায়। তখন আমাকে মা বললো যে এই জিনিসটা, এই রিচুয়ালটা সবসময় মেনে চলবি, যে কোথা থেকে রাত্রেবেলা, সেটা সন্ধে 6টা হোক রাত্রির 12টা হোক, ডাজেন্ট ম্যাটার, যদি কোথাও থেকে কোনো খাবার পার্সেল করে নিয়ে আসিস বা খাবার, কাঁচা জিনিস, কাঁচা মাছ মাংস খাবার যদি কিছু সঙ্গে থাকে, অবশ্যই সেটার উপর নুন দিয়ে নিয়ে আসবে। এটার একটা কোনো একটা নিশ্চয় ব্যাখ্যা আছে। তোমার কি মনে হয়েছিল সেই সাইকেলের কে ছিল? আমি জানি না। তোমার কি পরে মনে হয়েছে যে লোকটা আসলে মানুষ ছিল না বা কিছু? আমি মানুষ ছিল না এই কথাটা বলবো কি করে, কারণ যে লোকটা আমাকে ফিজিক্যালি আমি দেখলাম, লোকটাকে, তার সাথে কথা বললাম, তার সাথে এতটা পথ এলাম, তার রাস্তা ডান দিক চলে গেল, আমি দেখলাম লোকটা সাইকেল নিয়ে চলে গেলেন, ঠিক আছে, আমি ওদিকে চলে গেলাম, আর দেখা হয়নি। আমি তাকে কি করে মানুষ না বলে কনসিডার করব? এবার মানুষ বলেও যদি কনসিডার করি, সে অত রাত্রে শুধুমাত্র আমাকে পার করার জন্য এত দূরে এলেন। সহৃদয় ব্যক্তি হতেই পারেন, কিন্তু সিনারিওটাই ছিল আলাদা, সিনারিওটা টোটাল আলাদা। তিনবার তিন রকম কথা, একবার বললেন উনি ওদিক থেকে আসছেন, ন্যাচারালি উনি কল্যাণী হাই রোডের দিকে যাচ্ছেন, তারপর আমাকে এসে বললেন যে আমি ঘোলার দিকে যাব। না, আমি মানুষ না, তার কারণটা এই জন্যই জিজ্ঞাসা করলাম যে তুমি বললে না যে উনি কি করে জানলেন যে খাবারের মধ্যে নুন লঙ্কা নেই, এই বিষয়টা। আমাকে সেকেন্ড যে কোশ্চেনটা করলেন যে খাবার নিয়ে যাচ্ছ, হ্যাঁ ঠিক। প্রথমত হঠাৎ করে এসে উনি বুঝলেন কি করে যে আমি রাস্তা হারিয়ে ফেলেছি? হ্যাঁ, আমি এইটাই আমার পয়েন্ট, আমি এই জন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি কোথাও এইটা শুনে রিয়েলাইজ না, হয়তো বা আমি সেরকমই কিছু এক্সপ্রেশন শো করছিলাম, কারণ নিজের এক্সপ্রেশন তো আমি নিজে বুঝবো না, যে আমি খুব লোনলি হয়ে গেছি রাস্তাটার মধ্যে একা। হয়তো উনি দেখে বুঝতে পেরেছেন, যে দেখে বুঝতেই পারেন আমার অনেক অসুবিধা হতে পারে, আমার শরীর খারাপ হতে পারে, আমার গাড়ির কোনো ইস্যু হতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু উনি যে প্রথম প্রশ্নটা করলেন যে তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছো, এটা উনি জানলেন কি? দেবজিতের সাথে আমি অনেক দিন ধরেই পরিচিত, আমার একটা চ্যানেলের কারণে। দেবজিৎ সেখানে অনেক কাজ করেছে একটা টাইমে। একদম। দেবজিতের সাথে তখন আমার একটা জিনিস নিয়ে ভীষণ ডিসকাস হয়েছিল, একটা বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম। দেবজিতের মুখ থেকেই শুনবো দেবজিতের সেই ভয়ঙ্কর একটা স্টোরি, ওর বন্ধুর বিষয়ে আমাকেও বলেছিল। হ্যাঁ, ব্যাপারটা বলো দেবজিৎ। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আজ থেকে 1 বছর কি 1 বছরের থেকে একটু বেশি সেই সময়ের কথা। তো আমার পাড়ারই এক বন্ধু, মানে ছোটবেলা থেকে একসাথেই বড় হওয়া, খেলাধুলো সমস্ত কিছু। তো ছেলেটির, আমার ওই বন্ধুটির যখন জন্ম হয়, আমি প্রথম কথা বলে রাখি, আমি নামটা গোপন রাখতে চাইছি, আমি তার নাম ডিসক্লোজ করছি না। তো তার সাথে একদম ছোটবেলা থেকে খেলাধুলো সমস্ত কিছু এই নিয়ে চলে, এবং ছেলেটির যখন জন্ম হয়, মানে আমার বন্ধুটির যখন জন্ম হয়, সেই সময় তার মা মারা যায়। আচ্ছা। তো তার নিজের বলতে একমাত্র তার বাবা, আঙ্কেল, এবং তার বাড়িতে যে দাদু, মানে তার বাবার বাবা যিনি, এই দুজন, মানে ঠাকুরদা। হ্যাঁ, ঠাকুরদা। তো এই 3 জন ওই বাড়িতে থাকতো। তো আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে বার্ধক্যজনিত কারণেই হয়তো বা একটা ওর দাদুর কঠিন অসুখ হয়। তো অনেক ডাক্তার, চিকিৎসা, বাইরে নিয়ে যাওয়া, সমস্ত কিছুই হয়, কিন্তু আমাদের হাতে তো সবকিছু থাকে না। তো একটা সময় এমন আসে যে ওর দাদু বিছানা থেকে উঠতে পারতো না। আচ্ছা। ওই বিছানায় খাওয়া দাওয়া সমস্ত কিছু। তো সেই সময় এরকম চলতে চলতে একদিন তিনি এক্সপায়ার করেন। আচ্ছা। আমরা যারা একটা ক্লোজ ফ্রেন্ডস গ্রুপ আছি, তো তারাই তখন ওখানে যাই, ওর বাড়িতে যাই, এবং ওদেরকে সামলানো, মেন্টালি সাপোর্ট দেওয়া, সমস্ত কিছু। ওর দাদু বাড়িতেই মারা গিয়েছিলেন। আচ্ছা। যে ঘরটায় উনি থাকতেন সেই ঘরেই সকাল ওই 7টা কি 7:30 নাগাদ উনি এক্সপায়ার করেন। বাড়ি খুব একটা দূরে না আমাদের কারোরই, সব পাড়ার বন্ধু বান্ধব। তো আমরা ইনস্ট্যান্ট হয়তো 15 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যাই। তো সেখানে বডি নিয়ে যাওয়া, ডেথ সার্টিফিকেট বার করা, তো আরো বিভিন্ন রকমের যে জিনিসপত্র হয়, তো সেগুলো আমাদের করতে হয় নিজেদের।
বিকেলের দিকে বডি শ্মশানে নিয়ে যাওয়া হয়। তো আমি একটা আগে থেকে ডিসক্লেমার দিয়ে রাখি যে আমি কিন্তু প্রচন্ড ভূতে ভয় পাই। আচ্ছা, আমি প্রচন্ড ভূতে ভয় পাই এবং যত রকম ভূতের চরিত্র যা কিছু স্টুডিওতে বসে যেগুলো করি তো করি, এছাড়া বাড়িতে যখন রেকর্ড করি আমার নিজস্ব স্টুডিওতে, মানে আমার মাকে তখন আমার সামনে বসিয়ে রাখতে হয়, এরকম একটা ব্যাপার। বুঝতে পারলে, মানে নিজেই করতে করতে একটা বিশাল কিছু হ্যালুসিনেট করে দিলে দৌড়ে চলে গেলাম, এরকম একটা ব্যাপার। এটা আমার ক্ষেত্রেও একই ব্যাপার। হ্যাঁ, মানে গোটা বাড়িতে একা, ন্যাচারাল হবেই। তো শ্মশান থেকে ফিরে এসে যা যা কাজকর্ম করার সমস্ত কিছু করলাম, ওদেরকে সামাল দিলাম। এবং ওই রাত্রে বন্ধুটা বলল কি যে আমি আর বাবা ছাড়া তো কেউ নেই, আর কাকু একা অপারক, প্লাস তার বাবা মারা গেছে, তার একটা মেন্টাল সাপোর্ট দরকার অবভিয়াসলি। তো সেই সময় আমরা দুজন বন্ধু ঠিক করলাম যে ওদের বাড়িতে আজকে রাত্রে থাকছি। তো দাদুর সাথেও আমার খুব ভালো পরিচয় ছিল যখন উনি বেঁচে মানে জীবিত ছিলেন, এবং আমাকে ছোটবেলায় লজেন্স দেওয়া থেকে শুরু করে অনেক কিছু স্মৃতি ওই বাড়িতে মানে ভর্তি। দাদু যে ঘরটায় থাকতেন, ঘরটা এখন ফাঁকা, কেউ নেই, একটা খারাপ লাগা আসে। তো সত্যি কথা বলতে আমি জানি না এটা আমার হ্যালুসিনেশন হতেও পারে বা নাও হতে পারে, আমি শ্মশান থেকে আসার পর একটু কেমন যেন গা ভার অনুভব করছি। এটা হয় ন্যাচারালি, শ্মশান থেকে ফিরলে এটা হয়, এটা আমারও হয়। এবার সেটা দাদুর স্মৃতির জন্য নাকি হ্যালুসিনেশন বা মন খারাপ থেকে, যে কোনো কিছু থেকে হতে পারে, মন হালকা হয়ে যায় শ্মশানে। এক্স্যাক্টলি। এবার সেটা হতে পারে অ্যাকচুয়াল ভয়ও, মানে যে কোনো কিছু হতে পারে। তো সেই সময় আমি একটু গা ভার অনুভব করছি। এবার লোকের সামনে তো এটা বলা যাবে না, আমি যার বাড়িতে আছি তাকে বলবো যে আমার তোর দাদু মারা গেছেন তাই আমার গা ভার অনুভব হচ্ছে, এটা তো খুব খারাপ শোনায়, দেখায়। তো সেই সময় আমি এরকম অনুভব করছি, কোনো ব্যাপার না, চলছে। রাত্রেবেলা যখন ওদের ঘরে শুলাম, মাঝরাত্রে আমি একবার ওয়াশরুম গেছি, তখনও সেম, ওয়াশরুমে গেছি, পেছনে কেউ দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না তাকানো উচিত কি উচিত না। এবার তখন মাইন্ডে চলে কি, ছোটবেলায় আমরা যে গল্পগুলো শুনেছি যে কেউ পেছনে মনে হলে পেছন ফিরে তাকাবে না, অনেক কিছু গল্প টল্প হয়, তো সেই জিনিসগুলো মাথায় চলছে না, তাকাইনি পিছন ফিরে। এবার ওয়াশরুম করে তো আমাকে ব্যাক যেতেই হবে, আর তো কোনো উপায় নেই। তো তখন দেখলাম না, নর্মাল, কোয়াইট ন্যাচারাল যা আছে। তো আমি গিয়ে শুয়ে পড়লাম। এখানকার গল্প এখানেই শেষ। পরবর্তী যে দুদিন আমরা ওর বাড়িতে থাকি, ওই গা ভারটুকুই অনুভব করেছি, এছাড়া আর কিচ্ছু না, ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, যতদূর সম্ভব 13 দিনে কাজ হয়, 13 দিন অথবা 14 দিনে ফার্স্ট যে শ্রাদ্ধ আমরা যেটাকে বলি সেটা হয়। তো এক সপ্তাহ আগে থেকেই পুরোহিত ঠিক করা, বাজার করা, সমস্ত যা রিচুয়াল আছে সমস্ত কিছুর জন্য সবকিছু সাজানো গোছানো, প্যান্ডেল করা, সমস্ত কিছু করা হলো। এবার যেহেতু ওদের কেউ নেই, আগের দিন থেকে বা তার আগের দিন থেকে থাকতে হবে আমাদের ওখানে। তো আমার যে বাকি দুটো বন্ধুর কথা বললাম, তাদের কোনো একটা কাজ পড়ে গেছিল, তারা থাকেনি। আমার বলাটা উচিত নয় যদিও, কোনো একটা কারণে হতে পারে তারা থাকেনি। এবার আমাকে থাকতেই হয় সেখানে। তো আমি একটু ওদের ছাদে গেছি। ছাদটা কিরকম আমি তোমাকে বলি, ছাদটা হচ্ছে ওদের হাফ বাড়ি অ্যাসবেস্টাস এবং হাফ বাড়িতে ছাদ। আচ্ছা, মানে তুমি ছাদ থেকে নিচে ঝাঁপ দিলেও তোমার কিছু হবে না, এতটাই কম। আচ্ছা আচ্ছা। এইবার আমি ছাদে গেছি, ছাদে একটু হাঁটাহাঁটি করছি, গান শুনছি। হঠাৎ আমি দেখতে পেলাম, তোমাকে আমি বলি, আমি যদি, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি যদি তোমার থেকে 100 মিটার দূরেও পিছন ফিরে দাঁড়িয়ে থাকি, তুমি দেখে বুঝতে পারবে তো যে এটা দেবজিৎ, বডি শেপ আছে, সমস্ত কিছু আছে। তো আমি দেখছি ওদের ছাদে, যেই জায়গায় পরের দিন শ্রাদ্ধ শান্তি হবে, সেই জায়গায় আমি তো গোটা ছাদে ঘুরছি। এবার দেখছি একটা কোনায় উনি দাঁড়িয়ে আছেন। মানে এটা রাত্রিবেলা? এটা রাত্রিবেলা, তখন বাজে হয়তো, আমার একটু লেট নাইট ঘুমানো অভ্যাস, তো তখন 12:30 পৌনে 1 রাত্রির, সবাই পাড়ায় ঘুমাচ্ছে। তো আমি দেখলাম দাঁড়িয়ে আছে, এবং বলার অপেক্ষা থাকে না, আমি
যেটা দেখেছি এবং দেখে যেটা রেকগনাইজ করেছি সেটা কে হতে পারে, কারণ আমি তো মানুষটাকে চিনি এত বছর, আমি ছোটবেলা থেকে চিনি। তো হ্যালুসিনেট করারও কোনো ব্যাপার নেই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে ছাদের একটা কর্নারে, যেখানে শ্রাদ্ধর প্যান্ডেলটা করা, আমরা যে সাদা কাপড় দিয়ে প্যান্ডেল করি। দেখলাম। এইবার হয়তো বা ভুল দেখেছি, হতেই পারে। আমি আরেকবার না অন্য কোণা থেকে ঘুরে এলাম, দেখছি স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে ওখানে, একটা পিন এদিক না ওদিক না, স্ট্যান্ড বাই ওখানে দাঁড়িয়ে আছে। এবার বলে না যে আমি তো ভীতু, প্রচন্ড ভীতু। কোনো কিছু দেখলে না, অ্যাকচুয়ালি কোনো কিছু ফিল করলে মানুষের সাহস একটু হলেও বেড়ে যায়। হ্যাঁ ঠিক। এইবার তখনও দেখছি দাঁড়িয়ে আছে। এবার বুঝতে পারছি না যে ডাকবো, ডাকাটা কি উচিত হবে নাকি চলে যাব না কি করব। আমি ব্ল্যাঙ্ক, আমি তখন টোটালি ব্ল্যাঙ্ক। আমি জানি না যে আমার পরবর্তী পদক্ষেপ কি হবে, এখানে কি করলে জিনিসটা সুইটেবল হবে। ততক্ষণে আমার আবার একটা ফোন আসে, আমার দরকারি কোনো এক ব্যক্তি আমাকে ফোন করেন। আমি তার সাথে, অত রাত তখন, তার সাথে কথা বলে ফাইনাল এবার আমি ছাদ থেকে নেমে যাব। আর কতক্ষণ ঘুরবো ছাদে, আমারও ঘুম ঘুম আসছে চোখে। এবার ঘুমের চোখেও ভুল দেখতে পারি, মানুষ ন্যাচারালি ঘুমের চোখেই ভুল দেখে, কিন্তু আমি যেই সময় দেখেছি তখন আমার চোখে বিন্দুমাত্র ঘুমের লেশ অবধি নেই। এবার এটাকে আমি কি করে এক্সপ্লেন করব? এটা যার সাথে হবে না সে ছাড়া আর কেউ ব্যাপারটা বুঝতে পারবে না। এবার ফাইনালি আমার কানে তখন ফোন, আমি তখন কথা বলতে বলতে কথা হয়ে গেছে, ওকে বাই বলে নেমে যাব ছাদ থেকে। এবার যে কর্নারটা বলছিলাম, একবার ইচ্ছে হলো উকি মেরে দেখবো যে এখনো দাঁড়িয়ে আছে কিনা। দেখলাম একবার উকি মেরে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে নর্মাল ছাদ, আলো জ্বালানো ছিল, একটা নর্মাল ওই যে আমাদের ছাদের যে লাইট গুলো হয় সেগুলো জ্বালানো, এমনি ওই জায়গা অন্ধকার। সেইটুকু আলোয় যেটুকু দেখা গেল, নেই, কিচ্ছু নেই। এবার আমার আস্তে আস্তে ভয় লাগা শুরু করলো। কি দেখলাম, আদেও কি কিছু দেখলাম নাকি দেখলাম না, কি হলো আমার সাথে? এটা উইদিন 30-40 মিনিটসের মধ্যে এটা কি হয়ে গেল? আমি তো ব্ল্যাঙ্ক পুরো। আমি যখন নিচে যাচ্ছি, নিচে ছাদের দরজাটা লাগাচ্ছি, ছাদের হ্যাজবোল্টটা টেনে দিয়ে নামবো, নিচ থেকে দেখি তখন আমার যে বন্ধুর বাবা, এই ছাদে গেরে, ছাদে গেরে মানে আমি তো বলেই এলাম যে আমি ছাদে আসবো, এরকম বিহেভ করার তো কোনো কথা হয় না। আমি দরজাটা টেনে কাকুর সাথে কথা বললাম গিয়ে, যে কাকু আমি তো আপনাকে বলে গেলাম যে আমি তো ছাদে আছি, আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না, আমি একটু ছাদে ঘোরাফেরা। কাউকে কিচ্ছু বলিনি যে আমি দেখেছি। তখন আমাকে বলছে তুমি ছাদে ছিলে এতক্ষণ? বললাম হ্যাঁ। বলছে তোমার বন্ধু, নামটা আমি আবারও বলছি না, মানে বারবার মুখে এসে যাচ্ছে যদিও, তোমার বন্ধু বললো তুমি দাদুর ঘরে কি একটা খুঁজছো। এরপর আমি না ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। আমি তো নিচেই আসিনি, সম্পূর্ণ সচেতন সজ্ঞানে আমি ছাদে, কি করে আমি নিচে আসি? তুমি আমাকে মানে ওরা আওয়াজ পেয়েছে, আওয়াজ পেয়ে উঠেছে, ওখান থেকে উঠে দেখেছে দাদুর ঘরের দরজা খোলা, এবং তখন বাইরে থেকে জিজ্ঞেস করেছে কিরে দেবজিৎ ঢুকলি নাকি? কোনো আওয়াজ নেই। ন্যাচারালি আমি তো কিভাবে রিপ্লাই করবো একজনকে? ওরা ভেবেছে যে আমি ঢুকেছি কোনো একটা কারণে হয়তোবা। আমি ওদেরকে বললাম যে আমি তো নামিনি নিচে, এতক্ষণ আমি ছাদে। আমাকে তখন বললো যে তুই নামিসনি। বললাম না আমি নামিনি। তাহলে দরজাটা কি খুললো? আজব ব্যাপার। দরজাটা খোলা। আমি দাদুর ঘরের সামনে গেলাম, গিয়ে দেখলাম দরজাটা খোলা। মানে তারা মিথ্যে কথা বলেননি। তারা মিথ্যা কথা বলবেনি বা কেন? তখন একটা মাঝরাতও পেরিয়ে গেছে, 1টা-1:30 বাজে তখন। ঠিক কথা। তারা তখন ভেবেছেন যে আমি ওই ছাদে, আমি ছাদ থেকে নেমেছি, নেমে ওই ঘরে ঢুকেছি, এবং ছাদের যে হ্যাজবোল্টটা তখন আমি টানছিলাম
ওনারা ভেবেছেন হয়তো কোনো চোর বা ছিনতাইবাজ কেউ এসেছেন, কারণ ছাদে অনেক জিনিস রাখা, পরের দিন ক্যাটারারের জিনিস রাখা, লোকজন খাবে, চেয়ার টেবিল রাখা, সবকিছু রাখা। আমাকে আবারও কোয়েশ্চেন করলো, তুই নামিসনি? না, তুই নেমেছি, এরকম করিস না, এমনি দাদু মারা গেছেন, মন মেজাজ ঠিক নেই, এর মধ্যে ইয়ার্কি ঠাট্টা মারিস না। আমি ইয়ার্কি ঠাট্টা আমি কেন মারবো? এর তো কোনো প্রশ্নই হয় না ইয়ার্কি ঠাট্টা মারার। আমি সজ্ঞানে ছাদে ছিলাম, ছাদ থেকে 40-45 মিনিট বাদে আমি নেমেছি। নামার পরে আমি গিয়ে দেখছি যে দরজাটা খোলা। তো প্রশ্ন হচ্ছে ঘরে ঢুকলোটাকে? আমি তো ঢুকিনি। ওরা দুজন তো ওদের দুটো রুম, একটা ঘরে দাদু থাকতেন আর একটা ঘরে ওরা, আর রান্নাঘর ওয়াশরুম ওগুলো তো আলাদাই। তো ঢুকলোটাকে? এমন কোনো ফিজিক্যাল এলিমেন্ট ওই সময় বা ফিজিক্যাল কোনো হিউম্যান বডি ছিল না ওই বাড়িতে যে দরজা খুলে ওই ঘরে ঢুকবে। আমি আর কাউকে সেরকম কিছু বলিনি। তো আমি এখনো বুঝি না যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়েছিল আমার সাথে। মানে এখনো হয়তো, মানে আমি সোয়েটার পরে আছি দেখা যাচ্ছে না, আমি এসির মধ্যে বসেও আমার গুজবাম্পস দিচ্ছে গায়ে। আমি জানি না, মানে এখনো যদি ভাবি আমি ঘটনাটা, যে ওদিন অ্যাকচুয়ালি হলোটা কি। আমি তো দেখলাম একজনকে, সেখানে দাঁড়িয়ে ছিল। সেটা না আমি ভুল দেখেছি, আমার ক্লান্তির চোটে, ভয়ের চোটে, যাই হোক, কিন্তু আমি এই জিনিসটাকে কিভাবে ডিসক্রাইব করবো যে দরজাটা খোলা, কে খুললো? ঠিক। তো এই হচ্ছে ব্যাপার। এরপর থেকে ওদের বাড়িতে আমার রেগুলার যাতায়াত আছে। মানে সত্যি কথা বলতে, আমি ওদের বাড়িতে গেলেও, এটা আমার বলা উচিত নয় হয়তোবা, আমি না দাদুর ঘরে যাই না। না, আমি যা গল্প করার হয় হয় ওদের ছাদে, নয় বাড়ির উঠোনে বা রাস্তায় বা ওদের ঘরে বসে আড্ডা চলে। এবং আমি ওকে এটাও বলে দিয়েছিলাম যে বাড়িতে যদি কাকু না থাকে আমাদেরকে ডাকবি না। কাকু না থাকলে, এবার ওকে তো আমি বলতে পারবো না, হ্যাঁ কাকু না থাকলে ভাল লাগে না, কাকুর সাথে একটু গল্প গুজব হয়, কাকু থাকলে আমাদের ডাকবি। এবার আমি যে অ্যাকচুয়ালি ভয় পেয়ে রয়েছি সেটা তো কাকে বোঝাবো? আমি ওকে বোঝাবো, আঙ্কেলকে বোঝাবো, না আমার বন্ধু বান্ধবকে বোঝাবো? যাকেই বোঝাবো সেই মানে হাসি ঠাট্টা করবে এই জিনিসটা নিয়ে। অ্যাকচুয়ালি এগুলো সেলফ রিয়েলাইজেশন, এগুলো মানে যাদের হয় না তারা বুঝবে না। এটা নর্মাল কাউকে বললে বিশ্বাস করার মতো নয়। আমরা ভূত মানেই ছোটবেলা থেকে আমাদের ভিজুয়ালাইজেশনে যেটা দেখানো হয়, ভয়ানক একটা মূর্তি, মানে হাউ মাউ করে এগিয়ে আসছে, তারা গলা টিপে ধরছে, এটাকে আমরা ভূত হিসেবে জানি। কিন্তু আমি যেটা দেখলাম, এটা কি ভূত বলে আমি কনসিডার করব না কি? আমি তো মানে ব্ল্যাঙ্ক, এখনো ব্ল্যাঙ্ক এই বিষয়টায়। থ্যাংক ইউ সো মাচ দেবজিৎ গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার পর্ব এখানেই শেষ। দেখা হবে আপনাদের সাথে সামনের রবিবার ঠিক রাত 9টায় অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরও অনেক এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব করবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার, শুভরাত্রি।